হৃদমায়ের প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পার্ট ৩। কাঠফাটা তপ্ত দুপুরের রোদে অতিষ্ঠ ধরণী। প্রহর প্রহর তাপে যখন সূর্যটা মাথার উপরে থাকে তখন মানুষের অবস্থা প্রায় সিদ্ধ আলোর মতন হয়। আমার অবস্থাও ঠিক সিদ্ধ আলোর মতন হয়েছে। উফ, আমার একা অবস্থা নয়, বরং অনুষ্ঠানে উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীর অবস্থা এই মুহূর্তে সিদ্ধ আলোর মতন। প্রতিটা মানুষ কেমন ঘেমে ঘুমে যাতা অবস্থা। উফ, এই যে আমরা যারা মাঠে চেয়ার পেতে বসে আছি, শুধু মাত্র আমাদের অবস্থায় সিদ্ধ আলোর মতন হয়েছে, বাকিরা সবাই ভালো আছে। স্টেজে বিশেষ অতিথিবৃন্দের জন্য বিশেষ যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা তোড়জোড়ভাবে করা থাকলেও মাঠে আসনে বসা শিক্ষার্থীবৃন্দের জন্য তেমন একটা যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না। যাও গুটি কয়েকটি ফ্যান রয়েছে, সেগুলো বেশ দূরে দূরে সেট করা, যার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাস যে কোথায় কার গায়ে লাগছে আল্লাহ জানে। আর এইদিকে এই অতিষ্ঠ গরমে এবার সত্যিই মেজাজ খারাপ হচ্ছে আমার। গরমে আমি সব সহ্য করতে পারি, কিন্তু পায়ের জ্বালা পোড়া সহ্য হয় না একদমই। বলতে গেলে প্রচণ্ড গরমে আমার বডিতে তেমন সমস্যা হয় না, কিন্তু পায়ে ভীষণ রকম জ্বালা পোড়ার সমস্যা হয়, যা এখন হচ্ছে। খোলা মাঠে মঞ্চে পেছনের সারিতে প্রথম চেয়ারটা বসেছিলাম আমি। আমার সাথে জুইয়ের সাথে আমাদের চট্টগ্রামের একটা নতুন বান্ধবী বসেছিল, নাম শ্রেয়া। তিনজনেই হাতে একটা করে রজনীগন্ধার ডালার সাথে গোলাপ ফুল বাঁধা তোড়া ছিল। অন্য হাতে ছিল খাতার শক্তপোক্ত ওপরের কভার পেজটা, যেটা দিয়ে নিজেদের অনবর বাতাস করছিলাম গরম থেকে বাঁচার জন্য। আর স্টেজে বসা অতিথিবৃন্দদের একের পর এক ভাষণ শুনে শেষ করছি। শরীরের গরম আর পেটে ক্ষুধা থাকতে মানবতার ভাষণে যতটা মনোযোগী হওয়া যায়, আমি ঠিক এই মুহূর্তে ততটাই মনোযোগী ছিলাম সংশ্লিষ্ট ভাষণে, যার জন্য প্রায় ঘাড় এদিকে সেদিকে ঘুরিয়ে রাস্তা খুঁজছিলাম এখান থেকে বের হয়ে যাওয়ার। আমার চেষ্টা বারবারই ব্যর্থ হচ্ছিল চারপাশে সিনিয়রদের পাহারাদারির জন্য। ব্যর্থতা আর অমনোযোগিতায় ফের চোখ ঘোরালাম স্টেজের দিকে। সারিবদ্ধভাবে সকলেই বসা সেখানে। আমাদের বিশেষ অতিথিরাও রয়েছে সেখানে। প্রিন্সিপাল স্যার, আরাফ স্যার, নিহাল স্যার, রিত স্যার, সবাই আছে একের পর এক বসা অবস্থায়। ইতিমধ্যে আমি সবার নামটাও জেনে নিয়েছি শ্রেয়ার থেকে। যেহেতু শ্রেয়া চট্টগ্রামের মেয়ে, তাই চট্টগ্রামের মানুষের খবর ওর ভালো জানা। তবে সবচাইতে বেশি যেটা আমার নজর কেড়েছে সেটা হলো রিত খানের পরিবার নাকি বংশসূত্রেই তারা চট্টগ্রামবাসী, আর পারিবারিকভাবে অর্ধেক পরিবার নাকি রিত খানের একসাথে ঢাকায় থাকে, আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রাম শহরে থাকে নিহাল খানের সঙ্গে। তার মানে রিত খানের বাবা মা একসঙ্গে থাকেন না। এবার কেন তারা একসাথে থাকেন না সেটা আমি আরো অনেক পরে জেনেছিলাম। আচ্ছা, যাই হোক, এবার মূল কথায় আসি। রিত খানের বাপ-দাদারা বংশগতভাবেই তারা রাজনীতি করে। সেই ব্রিটিশ আমল থেকে রাজনীতি খাতায় নাম তাদের। বর্তমানে রিত খান এই কলেজের ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হলো ওনার বাপ-দাদার রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। রিত খানের বাবা নেহাল খান বর্তমান চট্টগ্রাম সদরের মন্ত্রী। জাতীয় সংসদ সদস্যদের আসনপ্রাপ্ত নেতা হওয়ায় তিনি চট্টগ্রামেই থাকেন বাবা আরাফ খান ও বাকি পরিবারদের নিয়ে। রিত খান ঢাকায় থাকেন মাকে নিয়ে। তবে ওনাকে প্রায়ই নিজের বাবার সঙ্গে
দেখা যেত ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায়। আমাদের কলেজের ফাংশনটা ছিল হৃদ খানের জন্য তেমন একটা উদ্দেশ্য মাত্র, বাবাকে সমর্থন করার। তবে আমার এই বিষয়ে সঠিক ধারণা ছিল না। তবে বলতে হবে লোকটা, হৃদ খান, সত্যি অনেক দারুণ দেখতে। ফিদা হওয়ার মতো সকল দিকই আপাতত ওনার মধ্যে ছিল। এই যে এই মুহূর্তে উনি, হৃদ খান, ওনার বাবার পাশে বসে গম্ভীর মুখে নিজের দাদা ভাইয়ের ভাষণ মনোযোগ সহকারে শ্রবণ করছেন, এই বিষয়টিও চোখে লাগার মতন ছিল। ওনার গাম্ভীর্য, ওনার পার্সোনালিটি ও সবকিছুই মনোমুগ্ধকর। আর এর জন্যই আমরা আশেপাশের প্রায় অনেক মেয়েরাই স্টেজের ছবি তোলার বাহানায় শুধু ওনার ছবি তুলছে জুম করে করে। আমি সেটা দেখছি আর মনে মনে কি ভাবছি জানেন? সত্যি হাস্যকর লাগলেও এটাই সত্যি যে সেদিন আমি পেছনের সারিতে বসে বসে শুধু লোকটার কয়েকটা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটা হিসাব করছিলাম। আরে ভাই, আপনি বলুন, হিসাব করবই বা না কেন? সুন্দর মানুষ চোখে পড়লে সর্বপ্রথম আমাদের মাথায় এই কথাটাই আসে যে তার হয়তো কোটিখানিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে। তাছাড়া একজন সুদর্শন নেতা বলে কথা, নিশ্চয়ই তার বস্তা ভরে ভরে গার্লফ্রেন্ডও আছে। নেতারা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি? তলে তলে যে কত ঘাটের পানি খায়, তার হিসাব এরা নিজেও দিতে পারে না। হৃদ খানের করা অপমানটার জন্য আমি সেই দিন তাকে একদল দুশ্চরিত্র নেতাদের দলে ফেলে মনে মনে বেশ করে শান্তি পেয়েছিলাম। কিন্তু কে জানতো আমার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল। হৃদ খান নামক লোকটার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে। বিকাল তখন 3টার ঘরে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে আমি গিয়েছিলাম ম্যামের কাছে আমার ব্যাগ আর আরিফ ভাইয়ের ফোন ফিরিয়ে আনতে, যেটা আমি তখন তাড়াহুড়োয় ভুলে এসেছিলাম ম্যামের কাছে। জুই আমার জন্য কলেজ গেটে অপেক্ষা করছিল শ্রেয়ার সাথে। বাকি স্টুডেন্টরা যে যার মতো করে বাসায় ফিরে যাচ্ছিল। আমরাও চলে যাব, কিন্তু ব্যাগটার জন্য পুনরায় ফেরত আসতে হলো আমাকে সুলতানা ম্যামের কাছে। দরজার বাইরে দাঁড়িয়ে ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে ভেতরে ঢুকতেই হতভম্ব হয়ে যাই আমি। এতক্ষণ যাও একটু সাহস ছিল মনে, এখন পুরোপুরি নার্ভাস আর চুপসে যায় কক্ষের ভেতরে হৃদ খানের উপস্থিতি দেখে। প্রচণ্ড হাঁসফাঁস করে চোখ তুলে রুমের উপস্থিত 3টা মানুষকেই দেখে নেই। হৃদ খান ল্যাপটপে সম্মুখে বসে কিছু একটা দেখছেন, আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা হৃদ খানকে ল্যাপটপ স্ক্রিনে কিছু একটা দেখাতে সাহায্য করছেন বুঝিয়ে বলে। আমি বুঝলাম হয়তো তারা জরুরি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। আমি রুমে ঢুকতেই প্রথমে চোখাচোখি হয় হৃদ খানের সঙ্গে। সেজন্য তখনকার অপমানিত চক্ষু লজ্জাটা বেশি লেগেছিল আমার। অতিরিক্ত টেনশন আর নার্ভাসের জন্য ওনার উপর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালাম। ম্যাম আমার দিকেই তাকিয়ে আছে কপাল কুঁচকে, হাতে কিছু কাগজপত্র নিয়ে। হয়তো তাড়াহুড়ায় ম্যাম এই কাগজগুলো গুছাচ্ছে। আমাকে দেখে ম্যাম বলে উঠল, কি চাই? আমি হাঁসফাঁস করে আর চোখে হৃদ খানের দিকে তাকাতে চাইলাম। দেখলাম উনি এক পলক আমাকে দেখে পুনরায় নিজের কাজে মনোযোগ হয়ে গেছেন ইতিমধ্যেই। তার মানে আমার দিকে আপাতত ওনার মনোযোগ নেই। আমি অস্বস্তিতে হাঁসফাঁস করে ইতস্ত গলায় বললাম ম্যাম আমার ব্যাগ আর ফোনটা চাই।
ও, তোমার ব্যাগ আর ফোন আমি টিচার্স রুমে রেখে এসেছিলাম তখন। তুমি অফিস সহকারী সাজিদকে বলো আমার কথা, সে তোমার ব্যাগপত্র দিয়ে দিবে যাও। জি ম্যাম। জড়তা মাথা নাড়িয়ে ম্যামকে সম্মানী দিয়ে আর কোনো দিক না তাকিয়ে চলে যেতে চাইলাম। চুপিসারে সোজা ঘুরে বের হতে চাইলাম, তখনই শুনলাম রিদ খানের গম্ভীর গলা, আপনি খেয়েছেন? কিছুটা চমকিয়ে পেছন ফিরলাম। রিদ খান নামক একজন অপরিচিত মানুষ আমার খাওয়া দাওয়া কথা জিজ্ঞাসা করছে। বিষয়টি আমার কাছে বেশ অবাক করার ছিল, তাই পেছন ঘোরার সাথে সাথে রিদ খানের উদ্দেশ্যে মিহিস্বরে বললাম, না স্যার। আমার উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরও একটি উত্তর আসলো আমার কানে। পাশ থেকে রিদ খানের কথার উত্তর দিল সুলতানা ম্যাম। বলল, না স্যার, খাবো একটু পর। বুঝলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি আমি। আপনি খেয়েছেন সমদরে কথাটা রিদ খান আমাকে নয় বরং সুলতানা ম্যামকে জিজ্ঞাসা করেছেন। আমি মাছ থেকে ভীম দাওয়াতি মেহমান হয়ে গেলাম তাদের মধ্যে। না বুঝে অন্যের কথার উত্তর দিয়ে নিজের লজ্জিত হলাম। উফ, কি লজ্জা। আসলেই বিভ্রান্তিকর লজ্জাজনক পরিস্থিতি কাকে বলে সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম রিদ খানের সামনে। আজও আমার সেই দিনের লজ্জাজনক পরিস্থিতির কথা মনে হলে হাত পা ছুঁড়ে কান্না করতে ইচ্ছা করে। উফ, কি লজ্জাটাই না পেয়েছিলাম আমি। লজ্জায় কারোর দিকে তাকাতেও পারছিলাম না, বরং লজ্জিত হয়ে আমি যখন নিজের দৃষ্টি লুকাতে ব্যস্ত ছিলাম তখনই শুনলাম রিদ খানের পুনরায় গম্ভীর গলার স্বর। তিনি ম্যামকে বললেন, আপাতত আপনার এখানে কাজ শেষ ম্যাম, যান আপনি গিয়ে খেয়ে আসুন, বাকিটা আসিফ দেখে নিবে। রিদ খানের কথায় সুলতানা ম্যাম আপত্তি করে বলতে চাইল, জি স্যার, যাচ্ছি। কিন্তু আপনার ম্যাম বলতেই তিনি পুনরায় বললেন, আপনি এখন আসতে পারেন ম্যাম। ওনার অবাধ্য গলায় আমি চমকে উঠে চোখ তুলে তাকালাম। চোখাচোখি হলো দুইজনের। তার মানে এতক্ষণ যাবৎ উনি আমার দিকে তাকিয়ে কথাগুলো ম্যামকে বলছিলেন। প্রচণ্ড অস্থির দ্রুততার সঙ্গে নিজের দৃষ্টি নিচে নামিয়ে নিলাম। এতক্ষণ যাবৎ বোকার মতো ওনাদের সামনে দাঁড়িয়ে আছি। বিষয়টা বোধগম্য হতেই আস্তে ধীরে ম্যামের পেছন আমিও বের হতে চাইলাম, কিন্তু পেছন ঘুরতেই রিদ খানের ডাক আসলো তৎক্ষণাৎ, আপনি থাকুন মিস। আমি এবার আর বোকার মতো দাঁড়ালাম না। ভাবলাম এই কথাগুলো মনে হয় সুলতানা ম্যামকে বলছেন তিনি, তাই ভালোই চলে আসতে চাইলাম। রিদ খানের শক্ত গলায় ধমকে মুহূর্তে কেঁপে উঠলাম আমি। এই মেয়ে, তোমাকে থাকতে বলছি না আমি, কোথায় যাচ্ছ তুমি? ধমক খেয়ে সাংঘাতিক চমকেছিলাম আমি। লোকটা তো সুবিধার নয়, সাংঘাতিক অসুবিধার মানুষ তিনি। চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়েকে এত বড় ধমক দিবে! আল্লাহ! সকালে প্রিন্সিপাল স্যারের রুমে অপমান করলো আর এখানে শাসাচ্ছে। কিন্তু কেন? তিনি কি দোষ করেছি আমি? নাকি আমার পূর্ব পরিচিত? কই, আমার তো কিছুই মনে পড়ছে না জীবনে কখনো এই ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে বলে। লোকটার ধমকে আরো সিটিয়ে গেলাম আমি। বুকের ভেতর ভয় নামক হৃৎপিণ্ডটাও কেমন ধুপধাপ করে সারা শরীরে লাফালাফি করছে, জানান দিচ্ছে সে যে কোনো সময় কাঁপতে কাঁপতে আমাকে অজ্ঞান করে দিতে পারে। অতিরিক্ত ভয়ে যেমন মানুষের দিশাহারা হয়ে যায়, আমার অবস্থাও ঠিক তেমন ছিল। অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না। হাত পা ঠান্ডা অদ্ভুত অনুভব করছিলাম। গলা দিয়ে তেমন কথা
বলার জোর পাচ্ছিলাম না নার্ভাসের জন্য। তারপরও নিভে যাওয়া গলায় একটু করে পেছন ঘুরে বললাম, জি আমাকে? তৎক্ষণাৎ শক্ত গলায় উত্তর আসলো ওনার, ইয়েস ইউ, কাম হেয়ার, এদিকে আসো। ছেড়ে রাখা শাড়ির আঁচলটা একটু চেপে ধরে নত মস্তিষ্কে 2 কদম এগিয়ে ওনার সম্মুখে দাঁড়াতেই উনি বললেন, পেছনে সারিতে বসার মতো কি পড়াশোনাতেও পেছনে আছেন নাকি আপনি? চমকে উঠে লোকটার দিকে তাকালাম ভাসা ভাসা চোখে। শুধু চমকেছি বললে ভুল হবে, তবে ভীষণভাবে হতবাক হয়েছিলাম যেই এত মানুষের ভিড়ে কি লোকটা আমাকে লক্ষ্য করেছিল? যে আমি কোথায় বসেছিলাম? দেখতে পেয়েছিল আমি পেছনের সারিতে বসেছিলাম সেটা? অবশ্যই দেখতে পেয়েছেন। না দেখতে পেলে এই মুহূর্তে কি করে আমাকে খুঁচা দিত আমার পেছনে বসা নিয়ে? আমার হতবাক চেহারা দেখে তাকিয়ে উনি ফের প্রশ্ন করলেন আমাকে, মিস, আরে মিসেস? ওনার কথার মানে প্রথমে প্রশ্ন করলেন আমাকে, মিস অর মিসেস? ওনার কথার মানে প্রথমে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, ম্যারিড অর আনম্যারিড? জি আনম্যারিড, মানে সিঙ্গেল। ওনার কুঁচকানো কপালের দিকে তাকিয়ে বুঝলাম আমার কথাটা ওনার মনের মতো হয়নি। হয়তো অন্য কোনো উত্তরের প্রত্যাশা করছিল, এমন টাইপ হবে। আমি ওনার দৃষ্টিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানালাম, আমার কথায় উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পাশের লোকটাকে ডিঙিয়ে আমার সম্মুখে এসে দাঁড়ালেন টেবিলের সঙ্গে ঠেস দিয়ে। আক্রোশে হেয়ালি গলায় বললেন, আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় নেই। সবাইকে দেখতে কেমন একই রকম লাগে। এজন্যই আজকালকার মেয়েগুলো নিজেই মিথ্যা বলে নিজেদের সিঙ্গেল দাবি করতে পারে, তাই না? আচ্ছা, যাই হোক সেই সব কথা। আপনি নিশ্চয়ই অবিবাহিত সিঙ্গেল নারী হবেন, আর আমিও সত্যি বলছি, এটাই আমি বিশ্বাস করি। তবে আমার মিঙ্গেল প্রতারক একজন বিবাহিত নারীকে চাই। আপনি সেই নন, তাই আমার আপনার প্রয়োজন নেই। আপনি আসুন। লোকটার পরপর কথা হাঁ হয়ে গেলাম আমি। সবগুলো কথা কেমন মাথার উপর দিয়ে গেল। ছেলেটা অবিবাহিত সিঙ্গেল মেয়ে খুঁজছে নিজের জন্য, আর এই লোকটা বিবাহিত মিঙ্গেল মেয়ে খুঁজছে নিজের জন্য পরকীয়া করতে। ছি, কি খারাপ এই লোক! পরকীয়া করার জন্য শেষে কিনা বিবাহিত মেয়েদেরকে খোঁজ করছে। ছি, এত রুচি খারাপ নেতাদের হয়! প্রচণ্ড ঘৃণায় গা শিরশির করে উঠে আমার। যাও লোকটার ওপর চোখে দেখাই ভালো লেগেছিল, কিন্তু লোকটার রুচি সম্পর্কে জেনে ততটা গা ঘিনঘিন করে ওঠে অরুচিতে। লোকটার চরিত্র খারাপ, এই কথাটা সর্বপ্রথম আমার মস্তিষ্কে এসে ঢুকেছিল রিদ খানের বিরুদ্ধে। হওয়ারই কথা ছিল। আমার জীবনে কোনো নাটক বা সিনেমায় কাহিনী ছিল না যে নায়কদের মতো নাটক করে ভনিতা করে সবকিছু উড়িয়ে দেব। বরং আমি ওনার কথাগুলো বাস্তব ভিত্তিতে নিয়েছিলাম।
হঠাৎ দেখা হওয়া রিদ খানের পরপর কথাগুলো আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। বাস্তবে আমাদের সাথে কোনো পুরুষ যদি হঠাৎ দেখায় এমনভাবে কথা বলে, তাহলে আমার তার সম্পর্কে ঠিক দুটো ধারণা করি। এক, হয়তো সামনের লোকটা পাগল, নয়তো তার ক্যারেক্টারে সমস্যা আছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। রিদ খানের পাগল বলার প্রশ্নের উপর রিদ খানকে পাগল বলার প্রশ্ন ওঠে না, কারণ রিদ খানকে অন্তত ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে দেখেছিলাম আমি। তাই দ্বিতীয় কারণটাই আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল রিদ খানকে নিয়ে। আমি যখন রিদ খানের ক্যারেক্টার নিয়ে চিন্তায় ভাবনায় বিভোর ছিলাম, ঠিক তখনই আমার ধ্যান ভাঙে আবারও ওনার প্রশ্নে, কি নাম? লোকটার হঠাৎ প্রশ্নে আবারও অবাক হয়েছিলাম, কারণ ওনার সামনে তো সকালে ওনার দাদা ভাইকে আমি আমার নামটা বলেছিলাম। তখন কি উনি শুনতে পাননি আমার নামটা, নাকি শুনেও এখন নাটক করছেন আমার সাথে? জি, আমার। আপনার কি মনে হয় আমার নাম আপনার কাছে আমি জানতে চাইবো? লোকটার ট্যাড়ামি কথায় বুঝলাম রিদ খান মোটেও সহজ মানুষ নন। আমার মতন অপরিচিত মানুষের সাথে যদি তার এত ঘাট ট্যাড়ামি হয়, তাহলে পরিচিত মানুষের সাথে এই লোকটা কতটা ট্যাড়ামি করে আল্লাহ জানে। এত ট্যাড়ামি করার জন্য এই লোকটা একটাও গার্লফ্রেন্ড টিকেছে কিনা কে জানে। তাছাড়া আমার মনে হচ্ছে লোকটা আমার নামটা জেনেও ট্যাড়ামি করে আমার কাছে পুনরায় জিজ্ঞাসা করছে। এজন্য আমিও রিদ খানকে পরীক্ষা করার জন্য মিথ্যা একটা নাম বলে ফেলি চটপট করেই, ইসরাত জাহান। নামটা বলে ভয় নিয়ে তাকালাম ওনার দিকে। যদি মিথ্যা নামটা বলায় অপরাধে আবার ধমক দিয়ে আমাকে সে ভয়ে। কিন্তু না, লোকটা তেমন কিছুই করলো না, বরং স্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন উনি কোনো কারণে হতাশ হলেন আমার এই উত্তরে। ওনার হতাশ হওয়ার ফেসটা দেখে বুঝলাম উনি সত্যি আমার সকালের বলা নামটা উনি শোনেননি। হয়তো কাজের মাঝে ছিলেন বলে আমার নামটা লক্ষ্য করেননি তখন। এজন্যই হয়তো পুনরায় আমার কাছে নামটা শুনে শিওর হতে চেয়েছিলেন কোনো কিছু নিয়ে। কিন্তু আমার ওনাকে পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললাম। এখন সত্যিকারের নামটা বললে নিশ্চয়ই উনি আমাকে মিথ্যাবাদী বলে মনে করবেন। এজন্য চুপ করে গেলাম নিজের নামটা ওনাকে না বলে। নামটা সুন্দর, তবে আমার পছন্দ হয়নি। আউট। আবার অপমান। লোকটা কি আর কোনো কাজ নেই, নাকি যখন তখন আউট বলে অপমান করে আমাকে? আমি কি ইচ্ছে করে এখানে ছিলাম নাকি যে বরং উনি তো আমার একের পর এক প্রশ্ন করে এখানে আটকে রেখেছেন বারবার। মনে মনে অনেকটা চেতে গেলাম, মুখে প্রকাশ করলাম না কিছুই, বরং নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মানী দিয়ে রুম থেকে বের হতে চাইলাম। ফের শুনলাম রিদ খানের প্রশ্ন সিদ্ধ গলার স্বর। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরাই কি বেয়াদব, প্রতারক, পলাতক আর ঝগড়াটে হয়, নাকি ভালো মেয়েও পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়াতে? ধৈর্যের সীমা অতিক্রম করছিল সেদিন রিদ খান। তারপর জোর গলায় লোকটাকে কিছু বলতে পারিনি। এমনিতেই লোকটা বারবার ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আজে বাজে কথা বলে আমাদের বদনাম রটাচ্ছে। এখন যদি আমি পাল্টা উত্তর করতাম, তাহলে লোকটা নিশ্চিত আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতো, এই তো
তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদব ঝগড়াটে মেয়ে। শুধু নিজের মাতৃভূমি বদনাম হবে বলে রাগ চেপে হনহন করে বেরিয়ে পড়েছিলাম লোকটার সামনে থেকে, নয়তো লোকটা যা তা বলে আমাকে আরো অপমান করতো সেখানে।